আজ ভারতকে বলা হচ্ছে শাইনিং ইন্ডিয়া। বিশ্বের পরাশক্তি হওয়ার স্বপ্নে বিভোর বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশটি। তবে কেবল ৩ দশক আগে ছিল উল্টো চিত্র। দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু আজকের ইউক্রেন যুদ্ধ বর্তমান ভারতকে টলাতে পারছে না। বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতির সর্বনাশ করলেও পয়মন্ত হয়েছে তাদের জন্য। রিজার্ভ কেবল বাড়ছে আর বাড়ছে। মার্চের শেষে ইতিহাসের সর্বোচ্চ ৬৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মার্চের শেষে ৭ দিনেই বেড়েছে ৩ বিলিয়ন। রাশিয়া থেকে কম দামে তেল আর অন্যান্য উপকরণ ক্রয় কেবল না, বিপুল পরিমাণ রপ্তানি আর রেমিটেন্সই ভারতের জন্য আশীর্বাদ। তবে ৯০ দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনে সে সময়ের বাম ঘেঁষা ভারত চলে গিয়েছিল খাদের কিনারায়। সে সময় আবার ইরাকে আমেরিকান বা প্রথম উপসাগরীয় যুদ্ধ চলছে। তাতে মুদ্রাস্ফীতি ওঠে চরমে। ভারতের প্রধানমন্ত্রী তখন চন্দ্রশেখর। তার সরকার বাজেট উপস্থাপন করতেও ব্যর্থ হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছায় মাত্র ১.২ বিলিয়ন ডলারে। এই অর্থে কেবল ৩ সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব ছিল। আমদানির জন্য অর্থ প্রদান বা বৈদেশিক ঋণ পরিশোধেও ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দেয়। কমে যায় সরকারি আয়, বাড়ে ব্যয়। অর্থাৎ আজকে পাকিস্তান যেখানে দাঁড়িয়ে সেখানেই ছিল ভারত। এই সংকট রাষ্ট্র পরিচালনার নীতির কারণে হয়েছিল। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে সমাজতন্ত্র ঘেঁষা অবস্থান নেয় দেশটি। গুরুত্ব দিতে থাকে স্বনির্ভরতা বা রাষ্ট্র নিয়ন্ত্রিত বিনিয়োগের ওপর। আমদানি বিনিয়োগের ক্ষেত্রে ছিল কড়াকড়ি, ছিল অতি উচ্চমাত্রায় শুল্ক। ১৯৯১ সালের আগ পর্যন্ত তারা ছিল নিয়ন্ত্রিত অর্থনীতির দেশ। মাখামাখি ছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। বাণিজ্য হতো রুপি ও রুবল বিনিময়ের মাধ্যমে। ১৯৯১ সালে পতন ঘটে সোভিয়েত ইউনিয়নের। পতন ঘটে রুবলের মানের। বিপরীতে অতি মূল্যায়ন ঘটে রুপির। এর মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধে বিশ্ববাজারে হুহু করে বেড়ে যায় তেলের দাম। ভারতীয় মুদ্রাস্ফীতি পৌঁছায় প্রায় ১৭%। বিনিয়োগকারীরা বিনিয়োগ উঠিয়ে নিতে শুরু করে, কমে যায় রেটিং, স্বল্পমেয়াদী ঋণ পাওয়াও হয়ে যায় কঠিন। চন্দ্রশেখর সরকার আইএমএফ থেকে ২.২ বিলিয়ন ঋণ নেয়ার আবেদন করে। সেই ঋণের জন্য রিজার্ভ থেকে ৬৭ টন সোনা পাঠানোর শর্ত দেয় সংস্থাটি। নির্বাচনের বছরে প্রথমে ৪৭ টন স্বর্ণ পাঠানো হয় ব্যাংক অব ইংল্যান্ডে। এটা ভালোভাবে নেয়নি ভারতবাসী। ৩ মাসের মাথায় পতন হয় চন্দ্রশেখর সরকারের। সরকার গঠন করে নরসিমা রাও। অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পান মনমোহন সিং। ভারতকে সংকট থেকে টেনে তুলতে তার নাম সবসময় উচ্চারিত হবে। তিনি অর্থনীতির ব্যাপক সংস্কার করেন। সংকট থেকে দ্রুত বের হয় দেশ। পরপর ২ দিনের ব্যবধানে ভারতীয় রুপির ২০% অবমূল্যায়ন ঘটান মনমোহন। এতে রপ্তানি বাড়ে, প্রতিষ্ঠা হয় লেনদেনের ভারসাম্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করা হয় সেটি হলো ভারতের বাজার বিশ্বের কাছে উন্মুক্ত করে দেয়া হয়। ব্যক্তিগত ও বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়ে। সমাজতান্ত্রিক বিশ্ব থেকে বের হয়ে সবার জন্য খুলে যায় বাজার। এজন্য কিছু ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়, কমানো হয় আমদানি শুল্ক, বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়। অর্থনীতির উদারীকরণের ফলে বাড়তে থাকে বৈদেশিক বিনিয়োগ, বাড়ে জিডিপি। ১৯৯১ সালে ভারতের সরাসরি বৈদেশিক বিনিয়োগ ছিল $৭.৫ কোটি। কয়েক বছরেই তা বেড়ে হয় $৪,২২৮ কোটি। নতুন বাণিজ্য নীতিতে উৎসাহ পায় রপ্তানি, দেয়া হয় বিশেষ ভর্তুকি। বেসরকারি খাতকেও দেয়া হয় আমদানি রপ্তানির অধিকার। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় নয় এমন পণ্য আমদানিতে নিরুৎসাহিত করা হয়। সংস্কার করা হয় শিল্প খাতকে, উঠিয়ে নেওয়া হয় লাইসেন্স রাজ ব্যবস্থা। কয়েকটি খাত বাদে বাকি সবগুলোতে সরকারি কর্তৃত্ব উঠিয়ে নেওয়া হয়। এতে ১৮টির মতো খাত বৈদেশিক বিনিয়োগ পায়। সংস্কার কার্যক্রম রিজার্ভ বাড়তেও সহায়তা করে। আসলে অর্থনৈতিক উদারবাদের যুগে রাষ্ট্রীয় অর্থনীতি নিয়ন্ত্রণ করে বা কোনো বিশেষ ব্লকে সীমিত রাখলে বিপদ হতে পারে। এর উদাহরণ ভারত। বাম ঘেঁষা সোভিয়েত ইউনিয়নের ব্লক থেকে বের হয়ে উদার অর্থনৈতিক ব্যবস্থায় বাঁচিয়ে দিয়েছে দেশটিকে। নইলে বিশ্বে হয়তো দেউলিয়া রাষ্ট্রের উদাহরণ হতে হতো ভারতকে।